আসসালামু আলাইকুম। ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি। আসলে কিছু কমন প্রশ্ন থাকে ব্যাংকিং নিয়ে আপনাদের। তার মধ্যে একটি বড় প্রশ্ন হচ্ছে হিসাব খোলা বা অ্যাকাউন্ট ওপেন। একজন শাখা ব্যবস্থাপক হিসাবে প্রায়শই এই প্রশ্নগুলোর সম্মুখীন হই, অথবা আপনারা যারা সাধারণ গ্রাহক আছেন কিংবা ব্যাংকিং বিষয়ে আপনাদের তেমন জানাশোনা নাই, আপনাদের এই প্রশ্নগুলো থাকতে পারে। এই প্রশ্নগুলো নিয়ে কিছু কথা বলব। বিশেষ করে আজকে পর্বে একটা হিসাব খুলতে গেলে কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখা দরকার, বা কী কী ডকুমেন্ট আপনি নিয়ে আসবেন, বা ব্যাংক আপনার কাছে কী কী চাবে, এই বিষয়গুলো নিয়ে সাধারণ একটা ধারণা আপনাদেরকে দেওয়া, যেন আপনারা এগুলো গুছিয়ে একটা যে কোনো ব্যাংকে যেতে পারেন এবং হিসাবটা খুব স্মুথলি করতে পারেন। প্রথমত হচ্ছে আপনি কোন হিসাব খুলবেন সেটি আপনার জানা দরকার। কোন উদ্দেশ্যে আপনি হিসাবটি খুলছেন। যদি ব্যবসার জন্য খুলে থাকেন তাহলে আপনার একরকম কাগজপত্র লাগবে। আর যদি সেভিংস আপনি টাকা জমাবেন, বাহির থেকে টাকা আসবে বা স্বাভাবিক লেনদেন করবেন সাধারণ, তখন আপনার এক ধরনের হিসাব লাগবে। আর যদি আপনি এফডিআর বা স্থায়ী মুনাফা, অথবা যদি বলি আমরা ডিপিএস অথবা এবিএস, যে মাসিক আপনি কিছু কিছু টাকা জমা রাখবেন, এগুলো এক একটা হিসাবের মোড বা ধরন হচ্ছে এক এক রকম। আমি আপনাদেরকে প্রথমে একটু ধারণা দিই। আমি প্রথমে ব্যক্তি হিসাবটা নিয়ে একটু কথা বলি, কারণ এই যে প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা এরকম বই থাকে, আলাদা ফর্ম থাকে, এবং এখানে তথ্যগুলো ডকুমেন্টগুলো আলাদা দিতে হয়। যেমন এটা হচ্ছে একটা ব্যক্তি হিসাব বা সেভিংস হিসাব যেটা বলি। আমরা আসলে আমার কাছে যখন কোনো গ্রাহক আসে, আমি প্রথমে ওনাকে জিজ্ঞেস করি যে আপনি হিসাবটা কেন খুলতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্য কী। তো গ্রাহক যখন তার উদ্দেশ্যটা বলে, ওই আলোকেই আসলে যে রিলেশন অফিসার বা ম্যানেজার বা যিনি অ্যাকাউন্টের সাথে জড়িত, তিনি ওই ধরনের ফর্মটাই ওনার জন্য স্যাংশন করেন বা দিয়ে থাকেন। আমি প্রথমে একটু ব্যক্তি হিসাব বা সেভিংস হিসাবটা নিয়ে কথা বলি। প্রায় 90% বা 95% হিসাবে এই হিসাবটাই খোলা হয়, অর্থাৎ ব্যক্তিগত যেই হিসাব, মানে মূলত আমাদের বাহির থেকে টাকা আসে, আমাদের স্যালারির, তারপরে হচ্ছে আমাদের পারিবারিক কিছু লেনদেন বা স্বাভাবিক কিছু লেনদেনের হিসাবের জন্য এইটা করা হয়। তো এই হিসাবটা যদি আপনি খুলতে চান, সর্বপ্রথমে যেটা লাগবে, স্বাভাবিকভাবে 18 বছর না হলে হিসাব খোলা যায় না। 18 নিচে হিসাবগুলো মাইনর হিসাব বা মাইনর অ্যাকাউন্ট, এগুলো আলাদা একটা বিষয়, আরেকদিন কথা বলবো এটা নিয়ে। প্রথম হচ্ছে আপনার 18 হতে হবে। আর সেই 18 বছর প্রমাণকের জন্য আপনার যে কোনো বাংলাদেশ সরকার কর্তৃক অথরাইজড একটা ডকুমেন্ট লাগবে। এটা সর্বপ্রথম সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেটা হচ্ছে এনআইডি, জাতীয় পরিচয়পত্র। যদি এটা না থাকে তাহলে আপনার হালনাগাদ বা অনলাইন জন্ম সনদ এটা লাগবে। আর যদি এটা না থাকে, আপনার পাসপোর্ট যদি থাকে, পাসপোর্ট দিয়েও আপনি করতে পারবেন। এই প্রথমে হচ্ছে আপনার ব্যক্তিগত এই ডকুমেন্টটা লাগবে। আর সাথে হচ্ছে আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। এটা ব্যাংকগুলো আমরা সবসময় এনকারেজ করি আপনি ল্যাব প্রিন্ট খুব ভালো একটা ছবি আনবেন, মানে ছবিগুলো যেন ভালো হয়, 2টা ছবি আনবেন। অনেকেই এটা নিয়ে আমি প্রায় সময় কথা বলতে হয়, আমরা ছবি থেকে ছবি করে নিয়ে আসি বা ঘোলা ফ্যাকাশে ছবি নিয়ে আসি। তা আমরা আসলে এটা গুরুত্বটা বুঝি না। দেখেন, একটা অ্যাকাউন্ট হচ্ছে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই অ্যাকাউন্ট ওপেনের যে বইটা, এটা যুগের পর যুগ থাকে। অনেক সময় আমরা অনেক ধরনের কেস পাই যে গ্রাহক মারা গিয়েছে, নমিনি সিলেক্ট করা নাই, তখন ওনার ফর্মটা বের করে এই কাজ, মানে কাজগুলো করতে হয়। অনেক ক্ষেত্রে অনেক ফর্ম আদালতে যায়, দুদকে যায় বা বাংলাদেশ ব্যাংকে যায়। তখন আপনার যদি এই ছবিগুলো ভালো না হয়, ভবিষ্যতে অনেক সমস্যা আপনি এটার জন্য পড়তে পারেন, আপনাকে আইডেন্টিফিকেশন করা যাবে না। এই কারণে প্রথমে হচ্ছে আপনার এনআইডির যেটা মূল কপি সাথে আনবেন, বা যেই ডকুমেন্টে এনআইডি, পাসপোর্ট বা জন্ম নিবন্ধন যেটাই আপনি দেন, এটার মূল কপিটা সাথে আনবেন। সাথে খুব পরিষ্কার একটা ফটোকপি রাখবেন, দিবেন, যেটা ব্যাংকে জমা দিবেন, এটা যেন খুব ক্লিয়ার হয়, ডিজিটগুলো, জন্ম তারিখ সব যেন বোঝা যায়। আর খুব ভালো ল্যাব প্রিন্ট যদি হয় বা স্টুডিও থেকে সদ্য তোলা পাসপোর্ট সাইজ, আমরা সর্বোচ্চ 2 মাস বা 3 মাস বলে থাকি, সদ্য তোলা, যেন আপনার যে আবয়ব বা চেহারা এটার সাথে যেন মিলে। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে এখন মুখে দাঁড়িয়ে আছে ছবি, ওই যে ইন্টারমিডিয়েটে রেজিস্ট্রেশন করার জন্য যে ছবিটা তুলেছিল বা 9-10-এ রেজিস্ট্রেশনের জন্য যে ছবি তুলেছিল, অনেক গ্রাহক এই ছবিটাই নিয়ে আসলে এই ধরনের ছবি আমরা পেয়ে থাকি ঘটনা ক্ষেত্রে। তা আমি বলবো যে আপনার সর্বশেষ আপডেট ছবিটা নেবেন। আপনার যে 2 কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা যেই পরিচয়পত্রটাতে সাথে মূলটা রাখবেন। আর হচ্ছে যাকে নমিনি দিবেন, অর্থাৎ ব্যক্তি, অর্থাৎ এই ধরনের সেভিংস হিসাবে বা ব্যক্তি হিসাবে নমিনি অবশ্যই বাধ্যতামূলক। যাকে নমিনি দিবেন ওনার 1 কপি ছবি, এই ছবিটা একেবারে ক্লিয়ার যেন হয়, ভালো ছবি, ল্যাব প্রিন্ট। আর সাথে হচ্ছে ওনার যে কোনো একটা ডকুমেন্ট, এই ক্ষেত্রে আপনার মাইনরকেও দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন হলেই হবে। আর যদি 18-র উপরে হয়, সবচেয়ে ভালো হচ্ছে নাবালককে না দিয়ে সাবালককে দেওয়া যায় 18 বছরের উপরে। অনেক ক্ষেত্রে আমরা নমিনিটা দিয়ে থাকি এই কারণে, যেন আমার মৃত্যুর পরে টাকাটা সে তুলতে পারে। অনেকে আমরা আবেগ দেখি, আমাদের ছেলে মেয়েদেরকে দিই, ছোটো মানুষদেরকে নমিনি দিই। তো অনেক ক্ষেত্রে যখন আমি মারা যাব, মারা গেলে ওই যেই নমিনি,
তার 18 না হওয়া পর্যন্ত কিন্তু সেই টাকাটা তুলতে পারবে না, অথবা টাকাটা থাকবে, এটা ব্যাংকে সেফ থাকবে কিন্তু তুলতে পারবে না। তো এই ক্ষেত্রে যদি আপনাদের পারিবারিক কোনো ইস্যু না থাকে তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন যেন 18 যার হয়েছে এই ধরনের লোককে নমিনি দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে নমিনির মানে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন একটা ডকুমেন্ট আপনাকে আনতে হবে। আবার অনেকের প্রশ্ন থাকে যে বিদ্যুৎ বিলের কপি এগুলো আনতে হয় কিনা। এগুলো আসলে বাধ্যতামূলক না, তো এক এক ব্যাংক এক এক রকম প্র্যাকটিস করে। আমি অগ্রণী ব্যাংকের বিষয়টাই বলি, এটা বাধ্যতামূলক না। এটা হয়তো বা কোনো কোনো ব্যাংক বা কোনো কোনো শাখা প্র্যাকটিস করে, তবে এটা লাগবে না। তবে অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমরা আইডি কার্ডটা একবার করি, যেমন আজকেও আমি একটা কেস পেলাম যে ওর আইডি কার্ড হচ্ছে ঢাকা দক্ষিণখানের ঢাকার একটা দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনের আইডি কার্ড, কিন্তু আমি তো এখানে ভেরিফাই করতে পারতেছি না। অর্থাৎ ভেরিফাই মিনস হচ্ছে আমি আইডেন্টিফিকেশন করতে পারতাম, হয়তো আমি সার্ভার থেকে ভেরিফাই কপি নিচ্ছি কিন্তু বাড়ি এখানে, ওইটা আমি জাজ করতে পারতেছি না। এই ক্ষেত্রে হয়তো আমাদের জাতীয় যে নাগরিক সনদ চেয়ারম্যান থেকে সেটা লাগতে পারে, অথবা বিদ্যুৎ বিলের কপি লাগতে পারে, অথবা আমার এখানে অ্যাকাউন্টধারী আছে এই ধরনের কাউকে আপনি নিয়ে আসতে হবে পরিচয় দানকারী হিসাবে, সেটা লাগবে। এখন পরিচয় দানকারীর ক্ষেত্রে অনেকটা শিথিল হয়েছে। আপনার যদি ন্যাশনাল এনআইডি থাকে এবং সেটা ভেরিফাই তথ্য চলে আসে, অনেক ক্ষেত্রে পরিচয় দানকারী লাগে না। ন্যাশনাল এনআইডি বাদে যদি আপনি পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খুলতে আসেন, তাহলে অবশ্যই এই ব্যাংকে, যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন, যেই শাখায়, ওই শাখায় অ্যাকাউন্ট আছে এমন একজন গ্রাহক আপনি সাথে নিয়ে আসবেন। কারণ আপনার পরিচয় দানকারী অবশ্যই লাগবে, সেই গ্রাহক আপনার পরিচয় দানকারী হবে। অন্যথায় কিন্তু আপনাকে ঘুরতে হবে অথবা অন্য কোথাও ধর্ণা দিতে হবে। তো যদি আপনার এনআইডি থাকে, আমাদের প্র্যাকটিসটা হচ্ছে এনআইডি থাকলে আমরা সেই পরিচয় দানকারী আর নেই না, এটাতেই হয়ে যায়। এবং আসার পরে আপনি ব্যাংকে একজন রিলেশন অফিসার থাকে, অভ্যর্থনা কর্মী থাকে, অথবা অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাসাইন করা কেউ থাকে, ওনার সাথে কথাগুলো বলবেন, ডকুমেন্টগুলো দিবেন, উনি আপনাকে ফর্ম দিবে। ফর্মগুলো খুব সতর্কতার সাথে যদি পারেন নিজে পূরণ করবেন, অথবা কারো হেল্প নেবেন বা ওই অফিসার করে দিবে। স্বাক্ষরগুলো দেওয়ার সময় সতর্ক থাকবেন যেন স্বাক্ষরগুলো এলোমেলো না হয়। আপনাকে স্বাক্ষর করার জন্য এই ধরনের একটা কার্ড দেওয়া হবে, এটাকে বলা হয় এসএস কার্ড বা স্বাক্ষর কার্ড, সিগনেচার কার্ড। আপনি এটাতে স্বাক্ষর দিতে খুবই সাবধানতার সাথে দিবেন, যেন স্বাক্ষরটা এখানে 2টা স্বাক্ষর বা 3টা স্বাক্ষর দিতে হয়, এই স্বাক্ষরগুলি যেন মিলে। কারণ আপনি ভবিষ্যতে যখনই যেখানে বা অনলাইন যে কোনো শাখায় টাকা তুলতে যাবেন বা এখানেও যখন আসবেন, শুধু এটার সাথেই ওরা আপনার স্বাক্ষরটা মিলাবে। এটা দেখে আপনাকে ব্যাংক আপনাকে টাকাটা প্রদান করবে। তো কাজেই সতর্কতার সাথে এটা দিবেন। যদি স্বাক্ষর না পারেন টিপসই দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন আসেন আমরা কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট বা প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। আমরা অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানের নামে কারেন্ট অ্যাকাউন্ট খুলি। তো এই ক্ষেত্রে যে বিষয়গুলো, সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে বা অন্যান্য যে পরিচয়পত্র একটু আগে বললাম এগুলো লাগবে। সাথে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রমাণক হিসাবে একবারে যেই হালনাগাদ ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সটি লাগবে। এবং অনেক ক্ষেত্রে ব্যবসার সাথে রিলেটেড আরও কিছু কাগজ লাগে, যেমন আপনার ব্যবসাটা যদি দেখা যায় যে বেকারির ব্যবসা হয় বা খাবারের ব্যবসা হয়, উৎপাদন, সেক্ষেত্রে আপনার বিএসটি এর যেই অনুমোদন, এই টাইপের কিছু বিষয়, এগুলো ম্যান্ডেটরি সব ক্ষেত্রে না, তবে আপনার ব্যবসার সাথে সংশ্লিষ্ট কাগজগুলো লাগবে। ঠিক এখানেও সেম কথাই হচ্ছে, এবং পাশাপাশি আপনাকে একটা সিল করে নিয়ে আসতে হবে, প্রোপাইটর সিল আপনার প্রতিষ্ঠানের নামে, এবং গ্যাপ রেখে নিচে প্রোপাইটর দিয়ে। অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই আপনাকে যেই সিল সেটা ব্যবহার করতে হয়, এবং এই রিলেটেড আরও অন্যান্য কাগজগুলো লাগে। সবচেয়ে ভালো হচ্ছে আপনি প্রতিষ্ঠানিক অ্যাকাউন্ট করতে কারেন্ট অ্যাকাউন্ট, কিংবা আমরা মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট করে থাকি, এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি আগে একটু কষ্ট করে ব্যাংকে আসবেন, এসে যে ম্যানেজার আছে ওনার সাথে অথবা অ্যাকাউন্ট অফিসারের সাথে একটু আগের দিন আগে বা কয়েকদিন আগে কথা বলে নেবেন যে আপনার কী কী লাগবে, কীভাবে করবেন। তখন আপনার জন্য সুবিধা হবে, আপনি সবগুলো অ্যারেঞ্জ করে নিয়ে আসলে অ্যাকাউন্টটা করতে পারবেন। অন্যথায় আমরা দেখা যায় যে আমরা অনেকে চলে আসি করতে, এসে এটা থাকে না ওইটা থাকে না, বা আমাদের ব্যাংকারদের উপরে, অফিসারদের উপরে অনেক ক্ষেত্রে আপনারা রিকোয়েস্ট করেন বা চাপ দেন যে হয়ে যাক, করে দেন যে কোনোভাবে। এইটাতে আসলে ডকুমেন্টের গ্যাপটা থেকে যায়, ভবিষ্যতে এটা নিয়ে কোনো সমস্যা হলে আলটিমেটলি এটাকে আপনাকেও সাফার করতে হবে, ব্যাংকেও সাফার করতে হবে। বা আপনার এবার যদি বলি ডিপিএস অ্যাকাউন্ট কিংবা এফডিআর অ্যাকাউন্টের কথা যদি বলে থাকি, এই অ্যাকাউন্টগুলো আসলে আপনার মাদার অ্যাকাউন্টের এগেনিস্টে হয়ে থাকে। অর্থাৎ আপনি যে সেভিংস অ্যাকাউন্ট করলেন বা কারেন্ট অ্যাকাউন্ট করলেন, এটা আপনার মূল অ্যাকাউন্ট। তারপরে আপনি যেটা করতে চান, যদি ডিপিএস অ্যাকাউন্ট করতে চান, তথ্য অর্থাৎ ডকুমেন্ট আগের মতোই লাগবে, যে কোনো একটা আপনার পরিচয়পত্রের কপি লাগবে, আর হচ্ছে নমিনির ছবি, নমিনির আইডি কার্ড লাগবে, আর আপনার যে আগের যে হিসাবটা ছিল, যেই মূল হিসাব, সেই মূল হিসাবটা, চেক বইটা নিয়ে আসবেন। এফডিআর করলে আমরা অনেক ক্ষেত্রে যদি অ্যাকাউন্টের মাধ্যমে করেন, চেক বইটা নিয়ে আসবেন, ট্রান্সফার করে দেয়। আর ক্যাশ টাকা হলেও আপনি চেক বইটা নিয়ে আসবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। অর্থাৎ এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, আগে থেকে যদি পূর্ব প্রস্তুতি আপনার থাকে, তাহলে অ্যাকাউন্ট খুলতে এসে আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে না। অনেক ক্ষেত্রে আমাদের ডকুমেন্টসগুলো ঠিক না থাকলে, ছবিগুলো ঠিক না থাকলে, আমরা গ্রাহকদেরকে বলি যেটা পরিবার
পরিবর্তন করে নিয়ে আসেন। তো অনেক গ্রাহক এই প্রশ্নটা সাথে সাথে করে ফেলেন যে আপনারা হয়রানি করছেন। আসলে এখন বিষয়টা হয়রানির না, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট হচ্ছে সবচেয়ে মূল জিনিস ব্যাংকের। অর্থাৎ একটা প্রপার গ্রাহক যদি অ্যাকাউন্টের মাধ্যমে আসে তাহলে পরবর্তীতে সেই গ্রাহকটা ব্যাংকের জন্য ভালো হবে। কিন্তু একটা বাজে গ্রাহক বা একটা ডুপ্লিকেট গ্রাহক বা একটা প্রতারক যদি এই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ঢুকে যায়, ভবিষ্যতে তার দ্বারা ব্যাংকে বড় ধরনের প্রতারণা বা ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে আমরা এই অ্যাকাউন্ট খোলাটাকে খুব বেশি গুরুত্ব দিই। আপনারাও যারা অ্যাকাউন্ট খুলতে আসেন আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর যে কোনো বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে আমার কমেন্টে করতে পারেন, আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি মনে করেন ভিডিওটা অন্যদের কাছেও যাওয়া দরকার, এই তথ্যগুলো জানা দরকার, শেয়ার করতে পারেন। থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।